শীতের কনকনে দিনগুলো বিদায় নিয়েছে। প্রকৃতিতে এখন বেশ একটা গুমোট গরম ভাব। বাতাসের আর্দ্রতা বেড়ে গেছে, আর রাতের বেলায় ঝিঁঝি পোকার ডাকের সাথে ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে। আজ রাতে গোরস্থানে একটা লাশ দাফন করে খালি ভ্যান নিয়ে বাড়ি ফিরছে করিম আর রতন। সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে রতন আজ প্রচণ্ড ক্লান্ত। তার চোখ ঘুমে জড়িয়ে আসছে, আর সেই কারণেই সে বাড়ি ফেরার তাগিদে খুব বেপরোয়াভাবে ভ্যান চালাচ্ছে। অন্ধকার আঁকাবাঁকা কাঁচা রাস্তায় ভ্যানটা বেশ দ্রুত গতিতেই এগুচ্ছে। হাসতে সালা রতন, এত বেপরোয়া ভ্যান চালাইতাছস কেন? অন্ধকার রাস্তা, রাস্তায় অনেক গর্ত আছে, এমনি চালাইলে তো অ্যাক্সিডেন্ট করবি। হ্যাঁ হ্যাঁ বাইজা, আজকাল শরীরটা একদম ভাঙা আসতেছে। 2 দিন ধইরা ঠিক মতো ঘুমাই নাই। এমনকারই মনে হইতেছে কেমনে বিছানায় গিয়া পিঠটা ঠেকামো। আপনি চিন্তা করেন না, আমি রাস্তা ঠিকই দেখতে পাইতাছি। তুই যেমনে প্যাডেল মারতাছস, ভ্যানের চেইন তো ছিড়বই, লগে আমাগো হাতজিগুলাও আস্ত থাকবো না। বেরেক দইরা দইরা চালা। করিমের কথা শেষ হওয়ার আগে রাস্তার একটা বাঘ ঘোরার সময় গুটগুটে অন্ধকারের ভেতর থেকে হঠাৎ একটা ছায়া ভ্যানের ঠিক সামনে এসে পড়ল। রতন কিছুই দেখার বা বোঝার সময় পেল না, শুধু বুঝতে পারল ভ্যানের সামনের চাকার সাথে ভারী কিছু একটা ধাক্কা লাগলো। ধূপ করে একটা আওয়াজ হলো এবং ভ্যানটা সজোরে ব্রেক কষায় রতন আর করিম প্রায় ছিটকে পড়ার উপক্রম হলো। ভাইজান, ভাইজান, ভ্যানের নিচে কেডা যেন পইরা গেছে। আমি মানুষ মাইরা ফেলাইছি ভাইজান, আমি মানুষ মাইরা ফেলাইছি। সর্বনাশ, আমি তোরে আগেই কইছিলাম রতন, আস্তে চালাইবি। জলদি টর্চটা দে আমারে। রতন কাপা কাপা হাতে টর্চটা জেলে ভ্যানের সামনের দিকে ধরল। টর্চের আলো পড়তেই তারা দেখল ভ্যানের চাকার ঠিক সামনেই একটা মহিলা পড়ে আছে। মহিলার পরনে একটা শাড়ি, যা কাদায় আর রক্তে মাখামাখি, মাথার চুল এলোমেলো। রতন ভয়ে মাটিতে বসে পড়ল। ভাইজান, আমারে বাঁচান ভাইজান, আমি ইচ্ছা কইরা ধাক্কা দেই নাই, আমার তো এখন জেল ফাঁসি হয়ে যাইব। আরে চুপ কর রতন, আগে দেখি মহিলার কি অবস্থা। করিম দ্রুত মহিলার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু করিম তাকে ধরার আগেই মহিলাটা হঠাৎ করে নিজে নিজেই ধরপড় করে উঠে বসল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে, বা হাতটা অদ্ভুতভাবে ঝুলে আছে, কিন্তু মহিলার চোখে মুখে নিজের আঘাতের জন্য কোনো যন্ত্রণা নেই, বরং এক ভয়ানক পাগলামি আর চরম হতাশার ছাপ। মা, আপনি ঠিক আছেন? খুব বেশি লাগছে আপনার? আমরা ইচ্ছা কইরা ধাক্কা দেই নাই। আমার কিছু হয়নি ভাই, আমাকে ছেড়ে দিন। আমার মেয়েটাকে বাঁচান। মাইয়া, আপনার মাইয়া কই? ওই যে নিচে গাড়িটা খাদে পড়ে গেছে। আমার ছোট মেয়েটা গাড়ির ভিতরে আটকে আছে, ওকে বের করুন, ওকে বাঁচান। করিম আর রতন টর্চের আলোটা রাস্তার ধারের সেই গভীর খাদের দিকে ফেলল। খাদের ভেতর বড় বড় ঝোপঝাড় আর গাছপালা। একটু ভালো করে তাকাতেই তারা দেখল নিচে একটা সাদা রঙের প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে। গাড়ির বনেট থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, বোঝা যাচ্ছে খুব ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়া আল্লাহ, এত বড় অ্যাক্সিডেন্ট! রতন, জলদি আয়, মাইয়া ডারে বাইর করতে হইব। করিম আর রতন মহিলাকে রাস্তার ওপর রেখে টর্চ নিয়ে খাদের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করল। মহিলাও তাদের পেছন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে নামতে লাগলো, আর সমানে বিড়বিড় করে কাঁদতে লাগলো। আমার বাচ্চাটাকে বাঁচান, আমার সোনামণিটাকে বের করুন। গাড়ির কাছে পৌঁছে করিম দেখল গাড়ির পেছনের দরজাটা দুমড়ে গেছে, জানালার কাঁচ ভেঙে চুরমার।
করিম ভাঙা জানালা দিয়ে টর্চের আলো ফেলল। পেছনের সিটে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার কপালে সামান্য রক্তের দাগ থাকলেও তার বুকটা ওঠানামা করছে। সে বেঁচে আছে। ভাইজান, বাচ্চাটা তো জিন্দা আছে, চলেন দরজা ভাঙা ওরে বাইর করি। করিম আর রতন মিলে অনেক কষ্টে জোর করে গাড়ির পেছনের দরজাটা টান দিয়ে খুলল। করিম খুব সাবধানে অজ্ঞান বাচ্চা মেয়েটিকে কোলে তুলে বের করে আনলো। আলহামদুলিল্লাহ, মাইয়াটার তেমন কিছু হয় নাই, শুধু বেহুশ হইয়া আছে। রতন, ওরে ধর, আমি সামনের সিটে দেখি ড্রাইভার বা আরো কেউ জিন্দা আছে কিনা। রতন বাচ্চা মেয়েটিকে সাবধানে নিজের কোলে নিল। পেছন থেকে সেই মহিলা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটা বেঁচে আছে তো? করিম গাড়ির সামনের সিটে টর্চের আলো ফেলল। ড্রাইভিং সিটে একজন পুরুষ মানুষের লাশ। স্টিয়ারিং হুইলের সাথে ধাক্কা খেয়ে লোকটার মাথা থেতলে গেছে। কিন্তু করিমের নজর আটকে গেল পাশের সিটে বসে থাকা মানুষটার দিকে। সামনের প্যাসেঞ্জার সিটে একটা মহিলার লাশ পড়ে আছে। সিট বেল্ট পরা থাকলেও অ্যাক্সিডেন্টের তীব্রতায় মহিলার ঘাড় ভেঙে একদম উল্টো দিকে ঘুরে গেছে। মুখটা রক্তে ভেসে যাচ্ছে। করিম টর্চের আলোটা মৃত মহিলার মুখের উপর স্থির করল। তারপর তার বুকের ভেতরটা যেন একটা বরফের টুকরো হয়ে গেল। সে ধীরে ধীরে গাড়ি থেকে মাথা বের করে পেছনে তাকালো। পেছনে রতনের কাছে দাঁড়িয়ে থাকা সেই রক্তাক্ত মহিলা, যে তাদের রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসেছে, আর গাড়ির সামনের সিটে ঘাড় ভেঙে মরে পড়ে থাকা মহিলা, দুজনই হুবহু এক। তাদের গায়ের শাড়ি, কপালে রক্তের দাগ, সব একদম একরকম। ভাইজান, বাচ্চাটার তো জ্ঞান ফিরতেছে না, চলেন জলদি হাসপাতালে নিয়ে যায়। আপনি ওই মহিলাটারে কন ভ্যানে আইসা বসতে। রতন পেছনে ফিরে তাকালো সেই মহিলাকে ডাকতে, কিন্তু রতন পেছনে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। যে মহিলা এতক্ষণ তার পাশে দাঁড়িয়ে নিজের বাচ্চার জন্য ডুকরে কাঁদছিলেন, সে মুহূর্তের মধ্যেই কোথাও যেন হারিয়ে গেল। ভাইজান, মহিলাটা কই গেল? এইমাত্র তো আমার পাশেই খাড়াই আছিল। ও আর কোথাও যায় নাই রে রতন, ও এই গাড়ির ভিতরেই আছে। মানে কি কোন ভাইজান? ও তো আমাকে লগে নিচে নামলো। করিম কোনো কথা না বলে গাড়ির সামনের ভাঙা জানালার দিকে টর্চের আলো ধরল। রতন বাচ্চাটাকে এক হাতে জড়িয়ে ধরে একটু এগিয়ে গিয়ে গাড়ির ভেতরে উকি দিল। সামনের প্যাসেঞ্জার সিটে পড়ে থাকা মহিলার লাশটা দেখেই রতনের গলা থেকে একটা অস্ফুটন চিৎকার বেরিয়ে এলো। আল্লাহ গো, ভাইজান, এটা কেমনে সম্ভব? এই লাশটা তো হুবহু ওই মহিলার মতো। শুধু ওর মতন না রে রতন, ওইটাই সেই মহিলা। অ্যাক্সিডেন্টে ওর ঘাড় ভাঙা লগে লগে মৃত্যু হয়েছে। আর ড্রাইভিং সিটেতে লোকটা পইরা আছে, ওইটা হয়তো ওর স্বামী। দুইজনেই স্পট ডেড। তাইলে রাস্তার উপরে আমাকে ভ্যানের সামনে কেডা আইসা পড়ছিল, আর কে আমাকে রাস্তা দেখাইয়া এই খাদে নিয়ে আইলো? হ্যাঁ, একটা মা ছিল রে রতন। মায়ের ভালোবাসা মৃত্যুর সীমানা মানে না। ওর স্বামী মারা যাওয়ার পর ও যখন বুঝতে পারল যে ও নিজেও বাঁচব না, তখন ওর আত্মা শুধু ওর বাচ্চার কথা ভাইবা ছটফট করতেছিল। ও জানতো এই নির্জন রাইতে কেউ তাকে উদ্ধার করতে আসবো না। তাই ওর আত্মা শরীর ছাইটা রাস্তায় উঠাইছিল, আমাগো ভ্যানের সামনে আইসা ধাক্কা খাইছিল, যাতে আমরা থামি আর ওর বাচ্চাটারে বাঁচাইতে পারি। রতনের বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। যে আত্মাকে সে এতক্ষণ ভয় পাচ্ছিল, সেই আত্মা আসলে একজন অসহায় মায়ের। সে শুধু তার সন্তানকে বাঁচানোর জন্য মৃত্যুর ওপার থেকে ছুটে এসেছিল। রতন তার কোলে থাকা অজ্ঞান বাচ্চা মেয়েটার দিকে তাকালো। মেয়েটার মুখটা একদম মাসুম। সে হয়তো জানেও না
যে তার মা আর বাবা তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। ভাইজান, একটা মা মইরা গিয়াও নিজের বাচ্চাটারে কেমনে বাঁচাইয়া গেল। আমি যদি এই জোরে ভ্যান না চালাইতাম তাইলে হয়তো আমরা ওই মহিলার আত্মারে খেয়ালই করতাম না। আল্লাহ যা করেন ভালোর লাইগাই করেন রে রতন। আইস তোর বেপরোয়া ভ্যান চালানোই হয়তো এই মাইয়াটার জীবন বাঁচানোর উসিলা ছিল। চল, আর দেরি করন যাইব না, মাইয়াডারে নিয়া জলদি হাসপাতাল যাইতে হইব, আর পুলিশরেও খবর দিতে হইব। করিম আর রতন বাচ্চা মেয়েটিকে নিয়ে খাট থেকে উপরে উঠে এলো। ভ্যানে একটা নরম চাদর বিছিয়ে তারা বাচ্চাটিকে সাবধানে শুইয়ে দিল। এবার করিম নিজে ভ্যানের হাতল ধরল। রতন, তুই মাইয়াডার পাশে বইসা ওর মাথাটা ধইরা রাখ, যাতে ঝাঁকুনি না লাগে। আমি জোরে চালামো। করিম তার পুরো শক্তি দিয়ে ভ্যানে প্যাডেল মারতে লাগলো। রাতের অন্ধকার চিরে ভ্যানটা দ্রুত এগিয়ে চলল সদর হাসপাতালের দিকে। আধা ঘন্টার মধ্যেই তারা হাসপাতালে পৌঁছালো। ডিউটিরত ডাক্তাররা বাচ্চাটিকে এমার্জেন্সিতে নিয়ে গেলেন। পুলিশকেও খবর দেওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে করিমের কাঁধে হাত রাখলেন। আপনারা ঠিক সময়েই বাচ্চাটিকে নিয়ে এসেছেন। মাথায় সামান্য চোট লেগেছিল, তবে এখন জ্ঞান ফিরেছে। বাচ্চাটা এখন একদম বিপদমুক্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পুলিশ এসে করিমের কাছ থেকে সব ঘটনা শুনল। অ্যাক্সিডেন্টের জায়গাটাও পুলিশকে জানানো হলো। পুলিশ তখনই লাশ দুটো উদ্ধারের জন্য রওনা হলো। পরদিন সকালবেলা করিম আর রতন হাসপাতালের বেডে সেই বাচ্চা মেয়েটিকে দেখতে গেল। মেয়েটার নাম রাইসা। সে এখন জেগে আছে, কিন্তু চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। করিম আর রতনকে দেখে সে কিছু একটা বলতে চাইল। আম্মু, আমার আম্মু কোথায়? করিম আর রতন একে অপরের দিকে তাকালো। এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। করিম একটু এগিয়ে গিয়ে রাইসার মাথায় হাত বুলিয়ে দিল। তোমার আম্মু অনেক দূরে, আসমানে চইলা গেছে মা, কিন্তু তোমার আম্মু তোমারে অনেক ভালোবাসে। সে আসমান থাইকা সব সময় তোমারে দেইখা রাখবো। আমার আম্মু কাল রাতে আমার সাথেই ছিল। কাইল রাইতে অ্যাক্সিডেন্টের পর? আমি যখন গাড়ির ভিতরে আটকা পড়েছিলাম তখন আমার খুব ভয় করেছিল। তারপর আম্মু আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। আম্মু বলেছিল, ভয় পাস না মা, তোকে বাঁচাতে আমি দুজন ভালো মানুষকে ডেকে নিয়ে আসবো এক্ষুনি। আর তারপর আপনারা এসে আমারে বের করলেন। রাইসার কথা শুনে করিম আর রতনের চোখের কোণ চিকচিক করে উঠল। তারা বুঝতে পারল মৃত্যুর পরও একজন মা তার সন্তানকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যায়নি। সে তার সন্তানকে অভয় দিয়ে সাহায্য এনে তবেই বিদায় নিয়েছে। সেদিন দুপুরবেলা রাইসার বাবা মায়ের লাশ গোরস্থানে দাফনের জন্য আনা হলো। রাইসার আত্মীয় স্বজনরাও এসেছেন। জব্বার আলী আগে থেকেই পাশাপাশি দুটো কবর খুঁড়ে রেখেছিলেন। করিম, রতন আর জব্বার আলী মিলে খুব সম্মানের সাথে লাশ দুটো দাফন করল। দাফন শেষে মোনাজাত করে রতন অনেকক্ষণ সেই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রইল। বুঝলেন ভাইজান, গোরস্থানে আমি অনেক লাশের অনেক আক্ষেপ দেখছি, অনেক প্রতিশোধ দেখছি, কিন্তু আইসকা যা দেখলাম এমন পবিত্র আর সত্যি জিনিস আমি কোনো দিন দেখি নাই। হরতন, মায়ের ভালোবাসা হইল দুনিয়ার সব চাইতে বড় শক্তি। এই শক্তি জ্যান্ত মানুষের শরীরে যেমন থাকে, মরা আত্মার মধ্যেও তেমনই থাকে।
আল্লাহ এই মা বাপের বেওস্ত নসিব করুক। বিকেলের মিষ্টি বাতাসে গোরস্থানের গাছপালাগুলো দুলছে। করিম আর রতন ভ্যান নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের ভ্যানে আজ কোনো লাশ নেই, কিন্তু তাদের মনে আছে এক মায়ের অনন্ত ভালোবাসার এক অমূল্য স্মৃতি, যা তারা সারা জীবন মনে রাখবে।